গল্প চিরন্তনীতে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আমি, সে ও সখা। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। পরদিনও তারা আমার খবর নিতে এলো আর সানন্দে চা জলখাবার খেয়ে গেল। তারা চলে যেতে রমা ঘোষণা করল, আমাদের চা জলখাবারের খরচা বেশ বেড়ে গেল মনে হচ্ছে। যে কদিন আছি এখানে রোজ একবার করে অন্তত ওরা আসবেনি। সুধাদি বলেছে, তুই তো কম অকৃতজ্ঞ নোস। চা জলখাবারের বাড়তি খরচা না হয় আমিই দেব। সেদিন ওরা না থাকলে কি হতো? সে সরে যেতে রমা আমার দিকে চোখ পাকালো। শুধু চা জলখাবার কৃতজ্ঞতার শেষ? তারপর হেসে সারা, সত্যি বলছি, আমার এখন মনে হচ্ছে আগ্রার বাতাসে প্রেম ছড়ানো। সেদিন তুই যেভাবে জাপটে মাপটে ধরেছিলি লোকটাকে, তার তো 12টা বেজেই গেছে। তোরও না জানি ভিতরে ভিতরে কী কাণ্ড হয়ে গেছে। ওই হতভাগা বাঁদরটা যদি আমাকে ধরতো তাহলে সত্যি বলছি এই রূপ নিয়েই উতরে যেতে চেষ্টা করতাম। বলতাম, হে নাথ, ওইভাবে জাপটে ধরার ফলে হৃদয়, মন, প্রাণ সব সমর্পণ করে বসেছি। এখন তুমি রাখো তো রাখো, নইলে যমুনার জলে এ প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া গতি নেই। তা না, ওই বাঁদর পামরও বেছে বেছে ধরে বসলো তোকে। ও ব্যাটারও চোখ আছে। রমা কলেজের থিয়েটারের নামকরা শিল্পী। আমি আর বিনা হেসে সারা। রমা যাই বলুক, রূপসী আমাকে কেউ বলবে না। আমার গায়ের রং খুব ফর্সা নয়। তাছাড়া নাক, মুখ, চোখও গল্প উপন্যাসের নায়িকাদের ধারে কাছে নয়। তবে সুশ্রী বলে থাকে সকলে। ভালো স্বাস্থ্য, 5 ফুট 2 ইঞ্চি মাথায়, আর দাদুর মতে আমার নাক, ঠোঁট সংকল্প ব্যঞ্জক, চোখে গভীর বুদ্ধির ছাপ আছে, আর সব মিলিয়ে তার চোখে আমি রসগোল্লার মতো মিষ্টি। তাছাড়া আমি এটুকু অনুভব করতে পারি, মেয়েদের রূপের সঙ্গে কতকগুলো আনুষঙ্গিক ব্যাপারের যোগ আছে। সেদিক থেকে শুধু রমা কেন, অনেক মেয়ের চোখেই আমার ভাগ্যটা অনুকূল। ভালো স্বাস্থ্য কোনো শিক্ষিতা, সুশ্রী, সপ্রতিভ মেয়ে যদি এই বয়সে এমন তেড়ে ফুঁড়ে সাহিত্যিক হয়ে বসে, তাহলে রূপের বাজারে সে প্রায় রূপসী বলেই চলে যেতে পারে। তার আকর্ষণটা যে অন্তত সেই গোছের হয়ে দাঁড়ায়, মুখে কখনো প্রকাশ না করলেও মন দিয়ে সেটুকু অন্তত বুঝতে পারি। সেদিন অনেকবার করে দেখা তাজমহলে বেড়াচ্ছিলাম আমরা। সন্ধ্যা সবে পার হয়েছে, কৃষ্ণপক্ষের রাত। পিছনের দিকে বিশাল চত্বরে অন্ধকার জমাট বাঁধছে। চত্বরের শেষ মাথার ওধারের কার্নিশে ঝুঁকে নিচের শুকনো যমুনা দেখছিলাম। জায়গাটা নির্জন হয়ে গেছে দেখে সুধাদি যাবার তাড়া দিচ্ছিল। আমরা শুনেও শুনছি না। পাঁজরে একটা বড় রকমের খোঁচা খেয়ে ঘুরে দাঁড়ালাম। খোঁচাটা মেরেছে রমা। দেখি আবছা অন্ধকারে হাসি মুখে 2 মূর্তি এগিয়ে আসছে। কাছে এসে সুধীর দত্ত বলে উঠল, কি কাণ্ড, আপনারা এ সময় এখানে? সুধাদি হাত 15 দূরে ছিল। সেই সুযোগে রমা ফস করে বলে ফেলল, কেন, বড্ড বেশি খুঁজতে হয়েছে আপনাদের? তা না, তবে আর হাওয়া না খেয়ে অনুগ্রহ করে ফেরার রাস্তা দেখুন। এই কথা আর এই মাতব্বরি আমার একটুও ভালো লাগলো না। সুধাদিকে কাছে এগিয়ে আসতে দেখেও বললাম, আপনাদের তাড়া থাকে তো আপনারা যান, আমাদের কোনো তাড়া নেই। প্রশান্ত রায় হেসে সঙ্গীর উক্তি নরম করতে চাইল। বলল, ওর কথা হলো এই নির্জনে মেয়েদের এখানে একলা একলা ঘোরাফেরা করাটা ঠিক নয়। শুনেছি বহুকাল আগে একদল ডাকাত নাকি এরকম সুযোগের ফিকিরেই থাকতো। গয়নাপত্র কেড়ে নিয়ে ওই নিচের যমুনায় ফেলে দিলেই তো হলো।
জোয়ারে কোথায় ভেসে যাবে ঠিক নেই। আগে আগে এরকম নাকি অনেক হয়েছে, তার থেকে খারাপ ব্যাপারও ঘটেছে। শোনা মাত্র আমাদের গা ছমছম করে উঠল। অন্ধকারেই নিচের দিকে তাকালাম একবার। সুধীর দত্ত বলল, আমরা যাই তাহলে, আপনারা হাওয়া খান। সুধাদি বলে উঠলেন, দাঁড়াও বাপুরা, এত বড় চত্বর একলা পেরোতেও ভয় করছে এখন। সেই কখন থেকে মেয়েগুলোকে বলছি চল চল, আমার কথা কানে কে তোলে? অতএব মুখ বুঝেই চত্বর পেরিয়ে নেমে এলাম। মনে মনে রাগও হচ্ছিল। তাজমহলের আঙিনা পার হয়েই ওদের জব্দ করার জন্য বললাম, একটা টাঙা করো, হাঁটতে ভালো লাগছে না। এত কাছে হোটেল, তবু টাঙা রাখতে বলছি শুনে সুধাদি অবাক একটু। কিন্তু এত সাহস ওই সুধীর দত্তর যে হাসি হাসি মুখ করে ফস করে বলে ফেলল, হাঁটলে কিন্তু মাথা বেশ ঠান্ডা থাকে। হোটেলের ঘরে ঢুকতে না ঢুকতে সুধীর দত্ত সহজ দাবির সুরে সুধাদিকে বলল, বেশ ভালো করে বানাবার অর্ডার দিন দিদি, আর সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। অনেক হেঁটে আজ বেজায় পরিশ্রম হয়ে গেছে। যেন পরিশ্রম বেশি হলে ওদের তাজা করে তোলার দায় আমাদের। সুধাদি হাসি মুখে হুকুম তামিল করতে গেলেন। যত সাহসী মাস্টারই হন সুধাদি, সঙ্গী হিসেবে এই ছেলে দুটোকে সহায় ভাবতে শুরু করেছেন। বীণা আর রমাও যে ওদের বেশ পছন্দ করছে বোঝা যায়। কলকাতায় বাধা ধরা দিনযাপনের মধ্যে বাইরের এই মেলামেশায় একটু বৈচিত্র্যের স্বাদ আছেই। আমাকে জিজ্ঞাসা করলে আমিও যে ওদের অপছন্দ করছি এমন কথা বলতে পারবো না। কিন্তু ইতমত উদ্দৌলার এই বাঁদরগুলোর শিকার হবার ফল, অর্থাৎ আমার সেই বিতিকিচ্ছিরি হেনস্থার সুযোগেই যে ওরা এমন ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ পাচ্ছে, তাতেই আমার আপত্তি। আমার সেই অসহায় অবস্থাটা ওরা না দেখলে হয়তো এমনটা হতো না। বাঁদরের শিকার বীণাও হয়েছিল, কিন্তু বরাত জোরে ও যেন টুপ করে সেই প্রহসনের বাইরে দাঁড়িয়ে গেল। আমার চাপা অসহিষ্ণুতার আড়ালে মনস্তত্ত্বগত কারণও ছিল কিছু। ওই বয়সেই গল্প লিখিয়ে মেয়ে আমি, বুঝবো না কেন? ছেলে দুটোর চোখ যে সকলকে ছেড়ে আমার দিকে, সেটা আমি অনায়াসে অনুভব করতাম। রমা তো ফাঁক ফেলেই ঠাট্টা করে, হিংসা হিংসা। হিংসে আমি আর বীণা একেবারে জ্বলে পুড়ে গেলাম। কিন্তু ওই দুটো ছোঁড়া তোকে নিয়ে করবে কি? দ্রৌপদীর দিন কি আর আছে যে 5 জনকে পাবো? একটা তো আমাদের দিকে ফিরলেও পারে। আমার আর সুধাদির দিকে না হয় বাঁদরগুলোও ফিরে তাকায়নি, কিন্তু বীণার তো একটু ভাগ পাবার অধিকার আছে। এই ঠাট্টার ছাপ তখন পর্যন্ত আমার মনের ওপর পড়েনি, সেটা ঠিক। উল্টে মনে হয়েছে ইতমত উদ্দৌলার ওই হতভাগা বাঁদরগুলো অমন প্রাণান্তকর সংকটে ফেলেছিল বলে পরে অন্তত কেউ যদি ভিতরে ভিতরে প্রচুর খুশি হয়ে থাকে, তো ওই ছেলে দুটো হয়েছে। সেই বয়সে ওই দুর্বল চিন্তাটাই এক এক সময় ওদের সামনে ক্ষোভের আকার নিত। মনে হতো দুজনের মধ্যে সুধীর দত্ত অন্তত যে মুখের ওপর ফটফট কথা বলে, সুযোগ পেলে একটু যে ঠাট্টা টাট্টাও করে, সেটা ওই কারণে, আমাকে সংকট থেকে উদ্ধার করতে পেরেছে বলে। সুধাদি ঘর থেকে বেরোতেই সুধীর দত্ত আমার দিকে ঘুরে বলল, আমাদের ওপর আপনার হঠাৎ অমন কি বলে রাগ ভাব কেন? শোনা মাত্র আমার রাগই হয়ে গেল। কিন্তু কিছু বলার আগেই রমাটা তরবর করে ইন্ধন জোগালো। রাগ ভাব যে কী করে বুঝলেন? সুধীর দত্ত জবাব দিল, বা রে বা, সেটুকু বুঝতে আবার কোনো ছেলের অসুবিধে হয় নাকি? প্রথম কথা, উনি ধরে নিয়েছেন আমরা ভয় দেখিয়ে আপনাদের তাজমহল থেকে বার করে আনলাম। দ্বিতীয়, আমাদের কাটান দেবার জন্য উনি এই 5 মিনিটের পথ টাঙায় আসতে চাইলেন।
এরপরেও বুঝবো না আমরা কি এত মুখ্যু? ভিতরে তেতে উঠলেও বোকার মতো সেটা প্রকাশ করার পাত্রী নই আমি। হেসেই ঠেস দিলাম। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কাটান দেওয়া গেলই না। একগাল হেসে সুধীর দত্ত জবাব দিল, সেটাই বাঁদরের দাদা এই হনুমানের একটা মস্ত গুণ। জ্ঞান বয়স থেকে চোখ কান কেটে বসে আছি। আমার এই বন্ধুর বরং ভদ্রলোকের মতো একটু আধটু চক্ষু লজ্জা আছে। আপনাদের এখানে আসার কথা বললেই বলে, কি ভাববে থাক। বীণা আর রমা হেসে উঠেছে, আর ভিতরে ভিতরে আমার আরও বেশি রাগ হয়েছে। তখন কি লোকটার চরিত্র জানি? সুধাদি ঘরে ঢুকতে সুধীর দত্ত একবার ঘাড় ফিরিয়ে দেখল তাকে। বলল, বসুন দিদি। তারপর তেমনি হাসি খুশি মুখে আবার আমার দিকে ফিরল। আপনি সত্যিই ভেবেছেন আমরা মিছিমিছি ভয় দেখিয়ে আপনাদের তাজমহল থেকে বার করে আনলাম, ঠিক কিনা? আমি তেমনি হাসতে চেষ্টা করেই জবাব দিলাম, ঠিক কিনা বেশ তো জানেন দেখছি। গম্ভীর মুখে লোকটা তার বন্ধুর দিকে তাকালো। এই, কাল রাতে যে গল্পটা বলেছিলি সেটা আর একবার শুনিয়ে দে তো। প্রশান্ত রায় বলল, সেটা তো গল্প। তা হোক, তুই বল না। গল্প কি একেবারে ভুঁইফোড় হয় নাকি? সত্যের মাল মশলা তার মধ্যে থাকে না? রমা আর বীণা আগ্রহ দেখালো। কী গল্প, শুনব। সুধাদিরও শোনার কৌতূহল। চা জলখাবার উদরস্থ করার ফাঁকে প্রশান্ত রায় গল্পটা বলল। সত্যি কথা বলতে কি, কান পেতে শোনার মতোই গল্প, আর গায়ে কাঁটা দেবার মতো। বহু যুগ আগের তাজমহলের এক গাইডের জীবন কল্পনার ওপর গল্প। দুর্ধর্ষ মানুষ ছিল সেই লোকটা। মানুষ খুন করাটা জলভাত ব্যাপার ছিল তার কাছে। তার বউয়ের রূপ ছিল। সেই রূপসী বউকে লোকটা ভালোবাসত, কিন্তু বউ তাকে ঘৃণা করত। একদিন ফাঁক মতো 1 বছরের মেয়ে নিয়ে সে অন্য লোকের সঙ্গে পালিয়ে গেল। মেয়েটা ছিল সেই শয়তান লোকটার চোখের মণি। সেই থেকে অকারণে খুন করে চলল লোকটা। বিবাহিতা কোনো রূপসী মেয়ে তাজমহলে এলে ছলে কৌশলে স্বামীসহ তাকে রাত পর্যন্ত আটকে রাখতে চেষ্টা করত। তারপর নির্জনে ওই পিছনের দিকটা এনে মেরে ওপর থেকে যমুনায় ফেলে দিত। সকালের মধ্যে কচ্ছপ তাদের কোথায় টেনে নিয়ে যেত ঠিক নেই। বছর কয়েক ধরে এরকম কত জোড়া মেয়ে পুরুষ সে খুন করেছে হিসেব নেই। শেষে বয়স হতে ওই খুনের নেশা তার কেটে গেছিল। প্রায় 20 বছর বাদে এক নববিবাহিত দম্পতিকে দেখে হঠাৎ আবার কেন যেন সেই খুনের আগুন মাথায় জ্বলে উঠল। বড় ঘরের সেই মেয়েটাকে দেখে বউয়ের তাজা মুখখানা চোখের সামনে ভেসে উঠল। ওই মুখ সে এ যাবৎ ভোলেনি। অনেক রকমে ভুলিয়ে ওই দম্পতিকে রাত পর্যন্ত আটকে রাখল। তারপর ভয়াবহভাবে তাদের খুন করল। খুন করার আগে তার মনে হলো নিজের সেই বউকেই খুন করছে। ত্রাসে বিস্ফারিত মেয়েটাকে তা বুঝিয়ে দিল। এরপর কাগজে কাগজে নিখোঁজ দম্পতির খোঁজ পড়ে গেল। আর তাই থেকেই প্রায় বৃদ্ধ ওই দুর্ধর্ষ লোকটা জানল সে তার নিজের মেয়ে জামাইকে হত্যা করেছে। গল্পের নাম তাজমহল। গল্পের নিছক সার এটুকু, কিন্তু প্রশান্ত রায় যেভাবে বলল সকলেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। একটু বাদে সুধীর দত্ত গম্ভীর চালে আমাকে জিজ্ঞাসা করল, এখন কি মনে হয় তাজমহলের এই পিছনের চত্বরের অমন নিরিবিলিতে আপনাদের হাওয়া না খেতে দেওয়া অন্যায় হয়েছে? আমার মাথায়ও তক্ষুনি একটা দুষ্টু বুদ্ধি চাপল। মানুষের দুর্বলতার শাশ্বত দিকটা ধরেই টান দেবার ইচ্ছে জাগল। তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে এবং জবাব না দিয়ে প্রশান্ত রায়ের দিকে তাকিয়ে গলায় প্রশংসা ঢেলে বললাম,
আপনি তো খুব পড়েন আর বলেনও ভারী সুন্দর, কিন্তু আমার উদ্দেশ্য অনেকটাই ব্যর্থ। কারণ শোনার সঙ্গে সঙ্গে ওই সুধীর দত্তই প্রাণখোলা উচ্ছ্বাসে বলে উঠল, ও একখানি আসল রত্ন, বুঝলেন? আমার মতো হাঁক ডাক সর্বস্ব মেকি নয়। সেই স্কুল থেকে এই ডাক্তার হওয়া পর্যন্ত আমরা কোনো দিন ওর নাগালই পেলাম না। আবার গল্প লেখা ধরলে আপনার মতো সাহিত্যিকরা ওর হয়তো শিষ্য হয়ে বসত। সস্নেহে বন্ধুর দিকে তাকালো সুধীর দত্ত। তুই আমাকে পথে বসালি। আমরা দিল্লি হয়ে কলকাতা ফিরলাম। ওরা দুই বন্ধুতেও তাই। আগ্রা থেকে দিল্লি কতটুকু আর পথ, তাই আগ্রায় যে বেড়াতে যায় তার দিল্লির প্রোগ্রাম থাকেই। কিন্তু আমার কেবলই মনে হতো ওরা যেন ইচ্ছে করেই আমাদের সঙ্গ নিয়েছে। দিল্লিতে বেড়াবার সময় আমরা 4 জন ট্যাক্সি নিতাম, ওরা স্কুটার। দেখা হতোই, কারণ কবে কোথায় কি বেড়ানোর প্রোগ্রাম আমাদের ওরা সোজাসুজি জিজ্ঞাসা করেই জেনে নিত। অন্য দর্শকরা ভাবত আমাদের 6 জনেরই দল একটা। 2-1 দিন হোটেলে এসেও আড্ডা জমিয়েছে। আমিও মিশেছি, কিন্তু সেই সঙ্গে লেখিকা সুলভ দূরত্ব বজায় রেখেও চলেছি। একসঙ্গেই কলকাতায় ফেরার দিন ঠিক হয়েছে। ওরাই চেষ্টা চরিত্র করে আমাদের রিজার্ভেশনের ব্যবস্থা করেছে। রমা চুপি চুপি ঠাট্টা করেছে, আমি যে ভেবেছিলাম আগ্রায় বাঁদর তাড়াতে গিয়ে যে যাকে ধরেছিল শেষ পর্যন্ত সেই তাকে ধরবে, অর্থাৎ সুধীর দত্ত তোকে আর প্রশান্ত রায় বীণাকে। কিন্তু তার হলোই না। দুজনারই তোর দিকে চোখ। একটা গল্প লিখে ফেল না। নায়িকার নাম বদলে ওদের নিয়ে একটা গল্প লেখার বাসনা আমার মনেও উঁকি ঝুঁকি দিচ্ছিল। একটা প্ল্যানও মাথায় এসেছে। আগ্রার কথা বা বাঁদরের কথা লেখা যাবে না, তাহলে পড়া মাত্র ধরে ফেলবে। আমার ধারণা আমার সব লেখাই এখন থেকে রেশারেশি করে পড়বে ওরা। নায়িকাকে লেখিকা করলেও চলবে না। ডাক্তার বা স্কুলের বা কলেজের মাস্টার করা যেতে পারে। সেই নায়িকাকে বাইরের কোনো পরিবেশে জুৎসই রকমের সংকটের মধ্যে ফেলতে হবে। সংকট ত্রাণের ভূমিকা নেবে উপস্থিত 2 বন্ধুর মধ্যে একজন। তারপরের আলাপ পরিচয় মেলামেশার পর সকলে ধরেই নেবে ওই ত্রাতার ভূমিকা যার নায়িকার পুরুষ সেই হবে। এরপর কাহিনীতে একটা মক্ষম কিছু মোচড় আনতে হবে। পরিণামে ত্রাতা নয়, নায়িকার জীবন বাস্তবে বা যৌবন বাস্তবে নায়িকার দোসর হয়ে বসবে দ্বিতীয় মানুষটি, অর্থাৎ বন্ধুটি। তখন কি ছাই একবারও কল্পনা করতে পেরেছি নিজের ভবিতব্যের সাদা সাপটা ছকটাই দেখছি আমি? গল্পের থেকেও বাস্তব, অভিনব, ও বয়সে সে জ্ঞান আমার ছিল না। কলকাতায় ফিরেই দাদুকে সবিস্তারে বাঁদরের ঘটনাটা বলেছিলাম। ভূমিকায় রসিকতা করেছিলাম। আমাকে নিয়ে আগ্রায় বাঁদরের সঙ্গে হনুমানের খণ্ডযুদ্ধ হয়ে গেল। সেই খণ্ডযুদ্ধের বিবরণ শুনে দাদুর 2 চক্ষু বিস্ফারিত প্রথম, পরে হেসে বাঁচে না। তারপর জিজ্ঞাসা করল, দুজনের মধ্যে তুই কাকে বরণ করলি? তাছাড়া তোকে নিয়ে ওদের মধ্যে আবার বালি সুগ্রীবের ব্যাপার হয়ে যাবে না তো? সেরকম আশঙ্কা আমার মনের তলায় যে ছিল না তা নয়। দাদুর ভাষায় বরণ না করলেও ওই সুধীর দত্তকে আমার মোটামুটি ভালোই লেগেছিল। লোকটা বাচাল বটে, কিন্তু সেই বাচালতার মধ্যেও এক ধরনের পুরুষের ধার আছে। কিন্তু বিশ্বাস করতে পারেন, এই ভালো লাগা মানে প্রেমে পড়া নয়। তখন পর্যন্ত আমার ভিতর থেকে অনুপম মজুমদারের ছাপটা একেবারে মুছে যায়নি। পুরুষের এক ধরনের ধার আমি তার মধ্যেও দেখেছিলাম। প্রায় মনে হতো সেটা ব্যর্থতার দরুন, তাই তার ব্যর্থতার প্রতি আমার সহানুভূতি ছিল। ইউনিভার্সিটিতে পড়তেই সেই ছেলে ভাবত তার মধ্যে বড় হবার স্ফুলিঙ্গ ছিল, সেটা আলো হয়ে ছড়িয়ে পড়তে পারল না। ওর বংশের ধারা জানি না, তবে তখনও মনে হতো ওই ব্যর্থতার যন্ত্রণা ঘুচলে ওই লোক অন্য মানুষ হয়ে উঠবে। কিন্তু সুধীর দত্তর পুরুষকারের ধার একেবারে ভিন্ন জাতের। তার মধ্যে ব্যর্থতার যন্ত্রণা নেই কিছুমাত্র।
ওই অল্প দিনের হৃদ্যতায় মনে হয়েছে সর্বব্যাপারে একটা প্রবল বেগে চলার ধার তার। আচরণ দেখলে মনে হবে কোনো প্রত্যাশার বালাই নেই তার মধ্যে। এই আচরণ মেকি কিনা তখন পর্যন্ত সেই সন্দেহ আমার পুরো মাত্রায় ছিল। সংশয় মেশানো এই কৌতূহলের নাম যে প্রেম নয়, তার কারণ বন্ধুর প্রায় বিপরীত স্বভাবের মানুষ প্রশান্ত রায়কেও আমার খারাপ লাগেনি। লেখাপড়ায় সে যে একটি উজ্জ্বল রত্নবিশেষ, ঘুরিয়ে ফিরিয়ে সুধীর দত্ত সেটা অনেকবার শুনিয়েছে। সুধীরের তুলনায় ওই লোক স্বল্পভাষী, কিন্তু চোখে মুখে সপ্রতিভ বুদ্ধির ছাপ। দিল্লিতে রমার ঠাট্টার জবাবে বীণা বলেছিল, তা আমার ভাই চন্দ্রানীর দর্শী হনুমানের থেকে আমার রক্ষাকর্তা ওই ঠান্ডা মানুষটাকেই বেশি ভালো লেগেছে। সত্যি কথা। গোড়ায় গোড়ায় ছুটির দিনে দুই বন্ধু একসঙ্গেই বাড়িতে আসত। কবিতা পড়ুক না পড়ুক, দাদুর নাম সকলেই জানে। তার সঙ্গে আলাপ করতে হবে এ প্রস্তাব তারা দিল্লিতেই দিয়ে রেখেছিল। তাদের আনাগোনা বাড়তে পাড়ার যে ছেলেদের আমার প্রতি একটু সপ্রেম নজর ছিল, তারা সচকিত হয়ে উঠল। বাড়িতে বিয়ের যোগ্যী মেয়ে থাকলে তার বাপ মায়ের ছেলে যাচাইয়ের চোখ থাকেই। সে যাচাইয়ে সুধীর দত্ত অনেকটাই পিছনে পড়ে গেল। প্রশান্ত রায়ের বাবা পদস্থ সরকারি অফিসার ছিলেন। সম্প্রতি রিটায়ার করে বহরমপুরেই বাড়ি করেছেন। তার একটি মাত্র ছেলে, আর মেয়েও নেই, এমনকি শাশুড়িও নেই। অতএব এমন ঘরে যে মেয়ে যাবে সে যে সুখে থাকবে তাতে আর সন্দেহ কি। অন্যদিকে সুধীর দত্ত ওই বাড়িতেই খেয়ে পড়ে মানুষ। সে গল্প সুধীর দাদুর কাছে নিজেই করেছে। অস্বীকার করব না, এই স্বাভাবিক যাচাইয়ের ধরনটা আমি খুব সুচক্ষে দেখিনি। এই সময় ছোট একটা ঘটনা ঘটল, আর সেই ছোট ঘটনার আয়নায় সুধীরকে যেন আরও একটু স্পষ্ট করে দেখতে পেলাম। এক শৌখিন অ্যামেচার পার্টি আমার উপন্যাসখানার নাট্যরূপ দিয়েছে। ছুটির দিনে শহরের এক নামকরা মঞ্চে সেই নাটকের অভিনয় হবে। সকাল থেকেই আমার ভিতরে একটা রোমাঞ্চ চলেছে। বাড়ি থেকে শুধু দাদু যাবে, বাবা মা এসবের ধার ধারে না, আর সুধীর দত্ত আর প্রশান্ত রায় যাবে। খুশিতে ভরপুর হয়েই আমি ওদের দুজনকে নেমন্তন্ন করেছিলাম। নিজের চোখে আমার কদর দেখুক, মনের তলায় এই লোভও ছিল, অস্বীকার করব না। থিয়েটার শুরু হয়ে গেল। আমার এক পাশে দাদু বসে, অন্য পাশে দুটো সিটি খালি। ওদের দুজনের দেখা নেই। আমি উসখুস করছি টের পেয়ে দাদু চাপা গলায় রসিকতা করল, আমাকে এভাবে অপমান করবি তো উঠে চলে যাব বলে দিলাম। ওরা নেই তাতে কি, আমি তো আছি। জবাবে আমি দাদুর হাঁটুতে জোরেই চিমটি কাটলাম একটা। এর একটু বাদেই অন্ধকার হাতড়ে দুই মূর্তি হাজির। প্রশান্ত রায় আমার পাশে বসল, তার পাশে সুধীর দত্ত। এবারে নিঃশব্দে দাদু একটা চিমটি কাটল আমাকে। প্রশান্ত রায় ফিসফিস করে বলল, একটু দেরি হয়ে গেল, রাস্তায় আটকে গেলাম। বলতে ইচ্ছে করছিল, কলকাতার রাস্তায় আটকে যাওয়াটা স্বাভাবিক, সে কথা চিন্তা করে একটু আগেই বেরোনো উচিত ছিল। কিন্তু কিছু না বলে মঞ্চের দিকে মনোযোগ দিলাম। বললে নিজের লেখা গল্পের প্রতি বিশেষ দরদ দেখানো হবে। প্রথম অঙ্কের পর আলো জ্বলতে দাদু হাসি মুখে সামনের দিকে ঝুঁকল। কি ভাইয়ারা, এত দেরি কেন? সময়ে এলে নাটক জমে না বুঝি? দাদু আর বাবা মায়েরও যে প্রশান্ত রায়ের ওপরেই চোখ বেশি সেটা আমি অনুভব করতে পারি। নইলে দাদু যত রসিক মানুষই হোক, দাদু এমন লাগাম ছাড়া ঠাট্টা বাইরের লোকের সঙ্গে অন্তত করে না। প্রশান্ত রায় একবার আমার মুখখানা দেখে নিয়ে দাদুর কথার জবাব দিল। বলল, হ্যাঁ, একটা হাঙ্গামায় পড়ে গেলাম। যে বাসে আসছিলাম সেটাতেই অ্যাক্সিডেন্ট। কোথা থেকে একটা রাস্তার ছেলে এসে হুড়মুড় করে বাসটার তলায় চাপা পড়ল। সেই হইচই থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে তবে আসা। ও মা! আমার গলা দিয়ে অস্ফুট শব্দ বেরুলো একটা। উতলা মুখ করে দাদু বলল, দেখো কাণ্ড, ছেলেটা বাঁচবে?
আমার মনে হলো বাঁচবে, সুধীর বলছে বাঁচবে না। আমি তার পাশ দিয়ে সুধীরের দিকে তাকালাম। দেখি চুপচাপ সাদা পর্দার দিকে চেয়ে বসে আছে সে। মনে হলো ভাবছে কিছু। এই মুখভাব কৃত্রিম কি অকৃত্রিম বুঝতে চেষ্টা করলাম, বোঝা গেল না। পরের অঙ্ক শুরু হলো এবং যথাসময়ে শেষ হলো। 4 অঙ্কের বই। এবারে আলো জ্বলতে প্রশান্ত রায় অবাক একটু। তার পাশে সুধীর দত্ত নেই, আসন খালি। প্রথমে ভাবলাম বাইরে গেছে। পরের অঙ্ক শুরু হতেও এলো না যখন, আমিও অবাক। প্রশান্ত রায় বারবার বাইরের দিকে তাকাতে লাগলো। অনেকেই সময়ে ফেরে না বলে বারবার দরজা খোলা হচ্ছে। তারপর বলল, পাশ থেকে কখন উঠে গেছে টেরই পাইনি। কে জানে কেন আমার সত্যিকারই রাগ হচ্ছিল। বলতে ইচ্ছে করছিল, টের পাবেন কি করে? নাটক বাদে বাড়তি মনোযোগটুকু তো আমার দিকে। কিন্তু রাগ আসলে হচ্ছে সুধীর দত্তর ওপর। ঠান্ডা চাপা গলায় বললাম, ভালো লাগছে না তাই পালিয়েছেন হয়তো। পাশ থেকে মৃদু জবাব এলো, তা নয় বোধ হয়, ঠিক হাসপাতালে ধাওয়া করেছে মনে হচ্ছে। হাসপাতালে? ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছেই যে হাসপাতাল আছে সেখানে গেছে মনে হচ্ছে। আসার সময় বলছিল চল যাই। এই কথা শোনার পরেও রাগ করব তেমন অমানুষ মেয়ে নই, বরং ভয়ানক কৌতূহল হলো। বললাম, ভদ্রলোকের ভিতরটা খুব নরম বুঝি? পাশ থেকে চাপা জবাবের সঙ্গে হাসির আভাস একটু। ঠিক উল্টো, আমার থেকেও ডবল শক্ত, ওই রকমই খেয়াল ওর। জবাবটা একটুও ভালো লাগলো না, নিজের সঙ্গে তুলনা করাটাও না। একজন রাস্তা থেকেই হাসপাতালে চলে যেতে চেয়েছে, এখানে এসেও চলেই গেছে। আর একজন নিশ্চিন্ত মনে বসে নাটক দেখছে, অথচ মুখে বলছে তার থেকেও ডবল শক্ত ভেতরটা। কিন্তু মিথ্যে যে বলেনি সেটা আমি ঢের ঢের পরে অনুভব করতে পেরেছি। 2 দিন বাদে যখন দুজনেই আবার এলো, আমি ছদ্মকোপে সুধীর দত্তর ওপর চড়াও হলাম। নাটক ভালো লাগেনি সরাসরি বললেই হতো, চুপি চুপি পালালেন কেন? চুপি চুপি কীরকম? অন্ধকারে কাউকে না বলে চলে গেলেন, চুপি চুপি না তো কি? ও, হাসতে লাগলো। ব্যাপার কি জানেন, থিয়েটারের কিছুই দেখতে পারছিলাম না। চোখের সামনে থ্যাতলানো ছেলেটাকে শুধু দেখছিলাম আর ভাবছিলাম বাঁচবে না মরবে। আমি ওকে মারছিলাম আর আমার ভিতরের ডাক্তার বলছিল চেষ্টা করলে বাঁচতেও পারে। প্রশান্তও তাই বলছিল। শেষে আমার ভিতরের ডাক্তারে আর আমাতে লড়াই লেগে গেল। আমি যত বলছি মরবে, ডাক্তার তত বলছে বাঁচবে। শেষে চলেই গেলাম হাসপাতালে। এরকম অদ্ভুত জবাব আর শুনিনি। জিজ্ঞাসা করলাম, বাঁচল না মরল? হেসেই জবাব দিল, বাঁচল, কিন্তু আমার হাতে থাকলে ঠিক মেরে ফেলতুম। আমি হাঁ। ই আবার কি কথা? খাঁটি কথা। একটা পা ভেঙেছে, 2টো হাত ভেঙেছে, বুকের 2টো রিব ভেঙেছে, বাঁচিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? অবাক হয়ে আমি ওর মুখখানা দেখছিলাম। প্রশান্ত রায় বলেছিল তার থেকে ওর ভিতরটা ডবল শক্ত, কিন্তু তখনও কঠিনের আড়াল থেকে একখানা নরম মণি আবিষ্কারের চেষ্টায় ছিলাম আমি। বাড়িতে প্রশান্ত রায়কে নিয়ে দাদুর সঙ্গে বাবা মায়ের কথাবার্তা এগোচ্ছে। ডাক্তারির শেষ পরীক্ষায় সকলকে টপকে গোল্ড মেডেল পেয়েছে, সে সুখবর বাড়ির লোকে অনেক আগেই পেয়েছে। এখন শোনা যাচ্ছে আরও বড় ডাক্তার হবার জন্য শিগগিরই সমুদ্র পাড়ি দেবে। অতএব এরকম একটা যোগ্য ছেলে যখন সেধে এগিয়ে এসেছে, সুযোগ হাতছাড়া হতে দেওয়া উচিত নয়। অথচ দুজনের মধ্যে কার প্রতি আমার আগ্রহ বেশি সেটা স্পষ্ট করে কেউ বুঝতে পারছে না বলেই অস্বস্তি তাদের।
হাবে ভাবে তারা আমাকে বোঝাতে চেষ্টা করছে প্রশান্ত রায়ের মতো ছেলে হয় না। তারপর এক-আধ দিন প্রশান্ত রায় একলাই এলো। আমার মনে হতো সে যেন যোগ্যতার দাবি নিয়েই আসছে। দ্বিতীয় দিনেও তাকে একলা দেখে জিজ্ঞাসা করলাম, একলা যে, সুধীরবাবুর কি হলো? প্রশান্ত রায় হেসেই জবাব দিল, ওর নাম সুধীর হলেও মতি খুব ধীর নয়, ডাকলাম এলো না। আমার কেন বিশ্বাস করতে ইচ্ছে করলো না জানি না। সেদিন আমার কথাবার্তা বা আচরণ থেকে প্রশান্তর মনে কোনো রকম খটকা লেগেছিল কিনা বলতে পারবো না। পরদিনও একলাই এলো প্রশান্ত রায়। হাবভাব গম্ভীর একটু। দাদু খানিক গল্প করে উঠে গেল। অন্তরঙ্গ আলাপের সুযোগ দিয়ে গেল। চাউনিতে সেটা স্পষ্ট করে আমাকে বোঝাতে ছাড়ল না। মা ভিতর থেকে চা জলখাবার পাঠালো, থালা ভর্তি জলখাবার। ভিতরটা আমার অকারণেই কেমন তেতে উঠতে থাকলো। যতটা সম্ভব সহজ মুখ করে বললাম, আজও সুধীরবাবুকে ডাকলেন, এলো না? সোজাসুজি মুখ তুলে তাকালো আমার দিকে। ঠোঁটের ফাঁকে হাসির মতো একটু। মাথা নেড়ে জবাব দিল, তাই, আর সেই জন্যেই আমি চলে এলাম। ঠিক এই জবাব দেবে আর এরকম করে বলবে আশা করিনি। প্রশান্ত চায়ের পেয়ালা তুলেছিল, খাবারের থালা স্পর্শও করল না। পেয়ালায় গোটাকতক চুমুক দিয়ে আমার দিকে তাকালো আবার। আরও একটু গম্ভীর মনে হলো। তারপর যে কথা বলল একেবারে অপ্রত্যাশিত। দেখুন, সুধীরের যা স্বভাব, ও নিজের মুখে আপনাকে কোনোদিন কিছু বলবে আমার মনে হয় না। এদিকে আমি বোধহয় আর খুব বেশি দিন থাকছি না এখানে। আপনার মন আমি যদি ঠিক বুঝে থাকি, ওকে আমি যে করে হোক রাজি করাতে পারবো। আমি না পারলেও বাবাকে দিয়ে পারবো। আর তারপর আপনার দাদু আর বাবা মাকে বলে বাকি ব্যবস্থাও করে যেতে পারবো। এখন আপনি যদি সংকোচ ছেড়ে মতামতটা জানান সুবিধে হয়। আচমকা অথই জলে পড়ে হাবুডুবু খাবার দাখিল আমার। আয়নায় না দেখেও নিজের মুখের অবস্থা বুঝতে পারছি। আরও খারাপ লাগছে এই ভেবে যে এই লোক বন্ধুকে বাতিল করে নিজের সামনে এগিয়ে আসতে চায় ধরে নিয়েছিলাম বলে। আমার ওই মনোভাব এই ছেলে বুঝতে পেরেছে তাতে কোনো সন্দেহ নেই। এই জন্যেই মুখ গম্ভীর। সেই সঙ্গে ওই মুখের দিকে চেয়ে আর একটা সত্য মুহূর্তের মধ্যে উদ্ঘাটিত হয়ে গেল যেন। সামনে যে বসে আছে, আমার প্রতি তার দুর্বলতা আছে, কিন্তু আমি কি চাই সেটা বিবেচনা করেই নিজেকে ছেঁটে দিয়ে বন্ধুর জন্যে ফয়সালা করতে এসেছে। সেই জন্যেই শুকনো মুখ। বিব্রত অবস্থাটা কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে রাগই হয়ে গেল আমার। মুখের ওপর স্পষ্ট বলে দিল নিজে থেকে সুধীর দত্ত কোনো দিন এগিয়ে আসবে না, অর্থাৎ আমার মতো মেয়ের জন্য ওই লোকের তাপ উত্তাপ আশা করা বৃথা। অতএব তাকে ধরে বেঁধে রাজি করাতে হবে, দরকার হলে প্রশান্তর বাবার সাহায্য নিতে হবে, যেন সুধীর দত্তকে বিয়ে করার জন্য আমিই পাগল হয়ে উঠেছি। একটু নিরস সুরেই জিজ্ঞাসা করলাম, আপনার বন্ধুর স্বভাব জেনেও তার জন্য আপনি এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? জবাব দিল, আপনি আমাদের বাড়ি আসুন এটা চাই বলে। কে চায়, আপনি না আপনার বন্ধু? আমিই চাই। আপনাদের বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি এক? একের থেকেও বেশি। আপনাকে আমি নিশ্চিন্ত করতে পারি, আপনি অযোগ্য লোকের হাতে পড়বেন না। ওর স্বভাব যেমনই হোক, ওর মতো মানুষ হয় না। এই লোকের মুখে প্রশংসাটা কেন যেন অদ্ভুত ভালো লাগলো। এই প্রথম আমি অনুভব করলাম ভিতরে ভিতরে এই মানুষটিও উদার। আবহাওয়া তরল করার জন্য কি জন্য জানি না, হেসেই বললাম, কিন্তু সুধীরবাবু তো ফাঁক পেলেই বলেন আপনার মতো বিদ্বান বুদ্ধিমান মানুষ দুটি হয় না। আপনি গোল্ড মেডেল পেয়েছেন জানিয়ে বলেছিলেন। তার বেশি নেই তো কি পাবে, হীরের মেডেল থাকলে তাও পেত। হাসলো একটু। হাসিটা কেমন
বিমর্ষ ঠেকল আমার চোখে। জবাব দিল, ও নিজেও মন্দ ছেড়ে দস্তুর মতো ভালো পাশ করেছে। আমার বরাবরই সন্দেহ হয় আমার জন্যেই ও ইচ্ছে করে আরও ভালো করে না। আমার বদলে ও প্রথম হলে আনন্দের বদলে ওর যন্ত্রণা হতো। হ্যাঁ, সেই দিন এই মানুষকে, এই প্রশান্ত রায়কে শ্রদ্ধার চোখে দেখেছিলাম আমি। সেদিন স্পষ্ট করে তাকে কিছু জবাব দিতে পারিনি, দেওয়া সম্ভব নয়। কিন্তু সেই দিন থেকে কয়েকটা দিনের জন্য আমি যে নিজেকে নিয়েই একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম অস্বীকার করব না। এরপর 2 সপ্তাহ একজনেরও দেখা নেই। তারপর একদিন সহাস্যবদন সুধীরচন্দ্র একা হাজির। আমি অবশ্য তাকেও জিজ্ঞাসা করলাম, প্রশান্তবাবুর খবর কি? জবাব দিল, আপাতত বিলেত যাবার চেষ্টায় ব্যস্ত। খুব ভালো রেজাল্ট করেছে তো, ওর বাবারও ইচ্ছে একটা বাড়তি ছাপ নিয়ে আসুক। আমি বললাম, রেজাল্ট তো আপনারও ভালো হয়েছে শুনেছি, আপনি যাচ্ছেন না? 2 চোখ কপালে তুলে ফেলল। সর্বনাশ! এ কথা কখনো ওই পাগলটার সামনে জিজ্ঞাসা করবেন না যেন। একা কিছুতেই যেতে রাজি নয় বলে মেসোমশাই শেষে আমারও খরচ দিতে স্বীকার। অতি কষ্টে ওকে বাগে এনেছি। মাসিমা বেঁচে নেই, মেসোমশাইয়ের স্বাস্থ্য খারাপ, কাছাকাছি একজনের থাকা দরকার, এই সব বলে টলে। কেন? ও অবাক একটু। কেন আবার কি? ওরা ভালোবাসে বলে আমি কি তার মাসুল নিতেই থাকবো নাকি? সেদিনই খোলাখুলি এক অদ্ভুত প্রস্তাব করে বসেছিল সে। বলেছিল, অভয় দেন তো একটা কথা বলি। ও বেচারাকে আর কষ্ট দিচ্ছেন কেন? মেসোমশায়ের খুব ইচ্ছে বিলেত যাবার আগে বিয়ে করে যাক। এদিকে আপনি ওকে ঘায়েল করে বসে আছেন, ওদিকে আপনার দাদুর মুখে শুনেছি MA পাশ করার আগে আপনি নাকি বিয়ে নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তা বেচারা কি তাহলে বিলেত গিয়ে আপনার কথা ভেবে ভেবে ফেল মারবে? নিজের অগোচরে আমার 2 চোখ ওই মুখের ওপর তীক্ষ্ণ হয়ে উঠেছিল কিনা জানি না। প্রশান্ত রায়ের সঙ্গে কথা বলে সেদিন একটু অন্তত বুঝেছিলাম এদের 2 বন্ধুর মধ্যে ঈর্ষার জায়গা নেই। সেটা ভালো লেগেছিল। কিন্তু সেদিনের কথাবার্তার কিছুই এই লোকের কানে ওঠেনি, এটা বিশ্বাস হচ্ছিল না। মুখের দিকে চেয়েছিলাম। কোনো রকম অনুক্ত অনুভূতির লেশমাত্র দেখিনি। কি যেন হয়েছিল আমারও। ও যেমন মুখে আসে বলতে পারে, আমি বা পারবো না কেন? হেসেই বললাম, দুজনার মধ্যে আমি কার দিকে ঝুঁকব তা নিয়ে বাড়িতে একটু আধটু গবেষণা চলছে। জোরে বড় হাসে না, কিন্তু এ কথা শোনা মাত্র অট্টহাসি একেবারে। তারপর যা বলে বসলো আরও চমৎকার। সেই প্রথম তুমি করে বলল আমাকে। আমার মনে হয় ওই বোকাটার মাথায়ও ওই রকম কিছু একটা সন্দেহ ঢুকেছে, নইলে বারবার ও আমাকে তোমার কাছে ঠেলতে চায় কেন? সেদিন আমার বলছিল, আমি বিলেত থেকে ঘুরে আসার পর নিজের বিয়ের কথা ভাবব। তুই আগে বিয়েটা করে ফেল, নইলে বাবার খুব অসুবিধে। তাছাড়া তোর যা চরিত্র, আমি না থাকলে কখন কি করে ফেলবি ঠিক নেই। আমি সতের ধান্দায় থাকি বলে ওর আসল সমস্যাটা বুঝতেই পারিনি। হাসি মাখা 2 চোখ আমার মুখের ওপর রাখল। শোনো ম্যাডাম, ও যখন তোমাকে পছন্দ করেছে তখন ও বললে ওর হয়ে আমি প্রেম পর্যন্ত করে দিতে পারি। তুমি রাজি না হলে মুখ চাপা দিয়ে তোমাকে সেই আগের দিনের মতো গায়েব করে ফেলতে পারি, কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত ওই করবে। তারপর বন্ধু যে ওর তুলনায় কত বড় সেই ফিরিস্তি দিয়েছে। আমি চুপচাপ মুখের দিকে তাকিয়েছিলাম শুধু। এর দিন 5-6 বাদে নিচে দাদুর ঘরে ডাক পড়ল হঠাৎ। এসে দেখি সেখানে বাবাও বসে এবং আর একজন অপরিচিত ভদ্রলোক। তাকে দেখা মাত্র আমার মন বলল, ইনি প্রশান্তর বাবা। দাদু ডাকলেন, আয়, একে প্রণাম কর। প্রণাম করতে ভদ্রলোক আমাকে কাছে টেনে নিলেন। বলে উঠলেন, বাহ খাসা, মা দেখি আমার ছেলে দুটোর পছন্দ আছে বলতে হবে। হেসে উঠলেন,
দাদুর দিকে ফিরে বললেন, সুধীরের কথাবার্তা তো জানেন, চিঠিতে আমাকে সে কি তাড়া। মেসোমশাই ছেলের বিয়ে দিতে চান তো শিগগির এসে বুক করুন, নইলে ফসকে যাবে। সকলেই হেসে উঠলেন। আমারও খারাপ লাগছিল না। দাদু মন্তব্য করলেন, সুধীরও কাঁসা ছেলে। ভদ্রলোকের দ্বিগুণ উচ্ছ্বাস। আর বলতে, কোনো ছায়ের গাদায় কী রত্ন পড়েছিল শুনবে ক্ষণ পরে। পরে শুনেছি। পরে বলতে বিয়ের পরে। ওই লোকটার জন্য সত্যিকারের মমতা বোধ করেছি। আর একটা ব্যাপার আমার ভালো লেগেছিল, পরস্পরের প্রতি দুই বন্ধুর টান এমন যে ওদের মধ্যে এক এক সময় নিজেকেই বাড়িতে মনে হতো। সময়ে সময়ে প্রশান্তকে আমিই উস্কে দিয়েছি, বলেছি, বড় হবার জন্যে বন্ধুকেও সঙ্গে নাও না, বাবাকে দেখার জন্য আমি তো আছি। ফলে আর এক দফা তর্কাতর্কি হয়েছিল। সুধীর রাজি হয়নি। বন্ধুকে বলেছে, তোর বউ এখানে এমএ পড়তে পড়তে বহরমপুরে গিয়ে খুড়শ্বশুরের সেবা করবে। তারপর আমার দিকে ফিরে চোখ পাকিয়েছে। ওকে বিলেত পাঠিয়ে দিয়ে 1-1.5 বছর কোষে তোমার সঙ্গে প্রেম করব, তাতেও বাদ সাধতে চাও? এদের কথাবার্তার ধরন এমন যে লাজ লজ্জার বালাই আমার দিন কয়েকের মধ্যেই কেটে গেছিল। চোখ পাকিয়ে ঠোঁট কাটার মতো জবাব দিয়েছি, কোষে প্রেম করার চান্স তো বিয়ের আগেই পেয়েছিলে, এখন এত সাধ কেন? সুধীর জবাব দিয়েছে, এই বুদ্ধি নিয়ে তুমি গল্প উপন্যাস লেখো? তখন প্রেম করলে তুমি যে বঁড়শিখানার মতো আমার গলায় আটকাতে না, তার কোনো গ্যারান্টি ছিল? এখন তোমার কপালে আর সিঁথিতে কলঙ্কের দাগ পড়েছে, এখন নিশ্চিন্তে প্রেম করা যেতে পারে। প্রশান্ত সায় দিয়েছে, ও দেশের মেয়েরাও শুনেছি বিয়ের পরেই বেশিরভাগ প্রেম প্র্যাকটিস করে। তুইও ওকে তালিম দে, আর ওদিকে আমিও একটা জুটিয়ে নেবক্ষণ। শোনা মাত্র সুধীর গম্ভীর, বয়োজ্যেষ্ঠের অনুশাসনের চোখে তাকিয়েছে বন্ধুর দিকে। গলার স্বরও সেই রকম। তুই কি নিজেকে আমার মতো ভাবিস? প্রেম প্র্যাকটিস করতে গিয়ে ধপাস করে পা পিছলে পড়লে তোকে রক্ষা করবে কে? তখন ওপারে তুমি রাধে, এপারে আমি, মাঝে সমুদ্র বহেরে, ওই করে শেষে আমার ঘাড়ে এই সেকেন্ড হ্যান্ড মাল চাপাবি। তার থেকে সঙ্গে একটা গীতা নিয়ে যাস। তখন থেকেই সুধীর দত্তর গায়ে আমার হাত ওঠা শুরু হয়েছিল। কিন্তু সুধীর দত্তর সংযমের সেই নজিরও আমি দেখেছি। হ্যাঁ, তখন বরং আমারই বুকের তলায় ধুকপুকুনি। প্রশান্ত বিলেত যাবার পর একমাত্র ছুটি ছাটায় আমি শ্বশুরের কাছে বহরমপুর যেতাম। শ্বশুরমশাই সেই রকমই ব্যবস্থা করেছিলেন। বলেছিলেন, আগে এমএ পাসটা করে নাও, তারপর শ্বশুরের সেবা হবে। যখন যেতাম সুধীরের সঙ্গেই যেতাম, ওর সঙ্গেই ফিরে আসতাম। প্র্যাকটিস জমানোর উদ্দেশ্যে সুধীর তখন বড় একটা ওষুধের দোকানে বসছে। কিন্তু প্র্যাকটিস জমানোর ব্যাপারে ওর ভিতরে কোনো রকম তাগিদ ছিল বলে মনে হতো না। ফাঁক পেলেই এসে আড্ডা দিত। বলতো, বন্ধুর দায়িত্ব পালন করছি, আমার চেষ্টায় তুমি যদি এমএ পরীক্ষায় ফেল মারতে পারো, বিলেতে সবার আগে আমি এক্সপ্রেস টেলিগ্রাম পাঠাবো। সম্ভব হলে ওকেও আমি আমার সঙ্গে এখানে, অর্থাৎ বাপের বাড়িতে রেখে দিতাম। বিলেতে প্রায় প্রত্যেক চিঠিতে আবেদন থাকত, সুধীরের দিকে লক্ষ্য রেখো, আমরা ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই। আমি চিঠির সেই জায়গাটুকুই শুধু ওকে দেখাতাম। ও সবটা দেখার জন্য কাড়াকাড়ি করত। ওকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করেই একদিন কাড়াকাড়িতে হার মেনেছিলাম। পড়বে তো পড়ো, কি বয়েই গেল। পড়েনি, ফেরত দিয়েছে। বলেছে, কাজ নেই পড়ে, আমি ব্রহ্মচারী মানুষ, এইসব করে শেষে চরিত্রখানা যাক আর কি। ঘনিষ্ঠ মেলামেশাও যে এমন অমলিন আনন্দের হতে পারে আমার ধারণা ছিল না। সকলে সেটা কোন চোখে দেখে আমার সংশয় ছিল, এমনকি আমার বাড়িতেও। মা সেকেলে ধাঁচের মানুষ, মাঝে মাঝেই আমাকে সামলাতে চেষ্টা করত। বিয়ে থা হয়েছে, এখন আর অত হুটোপুটি মানায় না। আমি বলতে পারতুম না,
হুটোপুটিরা তো মা বিয়ের পরেই শুরু হয়েছে। বহরমপুরে গেলেও দুজনে এক একদিন অনেক দূরে দূরে চলে যেতাম। শ্বশুর দেবতুল্য মানুষ, তার চোখে বিসদৃশ্য কিছু ঠেকত না। নিজের দুটো হাতের মধ্যে সুধীরকেই ও ভদ্রলোক ডান হাত ভাবতেন, কিন্তু আশেপাশের বাড়ির মেয়ে বউদের চোখে মুখে বক্র কটাক্ষ আর কৌতুক দেখতাম। এরকম মেলামেশাটা সকলে হয়তো সহজ বা স্বাভাবিক ভাবতে পারত না। দুটো বাড়ি পরের এক বাড়ির বয়স্কা ভদ্রমহিলা প্রায় সন্দিগ্ধ চোখে আমাদের বেরুতে দেখতেন। সুধীরকে সে কথা বলতে সেদিন হাসল, শুধু কিছুই বলল না। পরদিন যে কাণ্ড করে বসল আমার সঙ্গীন অবস্থা। বেরুতেই দেখি ভদ্রমহিলা বারান্দায় দাঁড়িয়ে, অপ্রসন্ন দুচোখ আমাদেরই উপর। সুধীর তাকে না দেখার ভান করে খপ করে আমার একটা হাত ধরে কাঁধে প্রায় কাঁধ ঠেকিয়ে হাঁটতে লাগল। আমার সব চাপা তর্জন ব্যর্থ, ও হাতও ছাড়ল না, সরলও না। ভদ্রমহিলা চোখের আড়াল হতে তবে স্বস্তি। বেড়াতে বেড়াতে এক একদিন দূরে গাঁয়ের দিকে চলে যেতাম। একদিন লক্ষ্য করলাম মাটির ঘরের কয়েকটি মেয়ে বউ বেশ মনোযোগ দিয়ে দেখছে আমাদের। গম্ভীর মুখে সুধীর টিপ্পনি কাটল, আমাদের ওরা ভারী সুখী দম্পতি ভাবছে। আমি রাগ দেখিয়ে জবাব দিলাম, ছাই ভাবছে, তোমাকে আমার দারোয়ান ভাবছে। ও আমার দিকে তাকালো একবার, তারপর কথা নেই বার্তা নেই সোজা ওই মেয়ে বউয়ের দিকে এগিয়ে চলল। আমি তর্জন করে উঠলাম, ভালো হবে না বলছি। কে কার কথা শুনে এগিয়ে গিয়ে বলল, এক গ্লাস জল দেবেন? সচকিত হয়ে দুটো মেয়ে জল আনতে ছুটল। সুধীর আমার দিকে ঘুরে ডাকল, এসো না, লজ্জা কি? ওর ভয়েই পায়ে পায়ে এগিয়ে গেলাম আমি। জল এলো 2 গেলাস, একটা রেকাবিতে কিছু নাড়ু। মেয়েরা আমাকে বলল, ভিতরে আসুন না, বসে জল খান। সুধীর জবাব দিল, না আর বসবো না, অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছি। জলের গেলাস নিয়ে দুটো নাড়ু চিবুতে চিবুতে আমাকে বলল, জল খাবে না? আমি মাথা নাড়লাম, অর্থাৎ তেষ্টা পাইনি। ওদের মধ্যে বয়স্কা রমণীটি অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করল, এদিকে বেড়াতে এসেছে বুঝি? সুধীর জবাব দিল, আগে হ্যাঁ, কলকাতায় থাকি তো, তাই এই নিরিবিলিতে বেড়াতে খুব ভালো লাগে। বয়স্কা রমণীটি বলল, আর একদিনও দূর থেকে তোমাদের বেড়াতে দেখেছিলাম, নতুন বিয়ে হয়েছে বুঝি? আমার মুখের অবস্থা আমি জানি না। সুধীর অম্লান বদনে জবাব দিল, ওর নতুন বিয়ে হয়েছে, বিয়ের পরেই আমার বন্ধু মানে ওর স্বামী বিলেত চলে গেল, তাই আমি নিয়ে বেড়াই টেড়াই। মুহূর্তের মধ্যে বিমূঢ় মূর্তি সকলের। আমি পালাবার জন্যই তাড়াতাড়ি এগিয়ে চললাম। পরে সুধীরকে শাসালাম, আর কোনো দিন যদি তোমার সঙ্গে বেরিয়েছি। সুধীর ফোড়ন দিল, ওদের ধারণাটা ভেঙে দিলাম বলে তোমার এত রাগ? ও এইরকমই নাজেহাল করতো আমাকে। কলকাতায় ফিরে 2 দিন ওকে না দেখলে হাঁপ ধরে যেত। ছুটির দিনে টেলিফোনে তলব পাঠাতাম, ও রাতের আগে ছাড়া পেত না। কলকাতায়ও এক একদিন এদিক সেদিক বেরিয়ে পড়তাম আমরা। এরই ফলে প্রাণান্তকর সংকট একবার। কলকাতার আবহাওয়া ভালো নয়, এদিক সেদিকে এক আধটা খুন জখম লেগে আছে। রাজনীতির নেতারা গদিতে বসতে না বসতে একে অন্যের ওপর কাদা ছুঁড়তে লেগেছে। এই হাওয়ার পরোয়া না করে যে আমরা কোথায় কোথায় চলে যাই, সেটা মায়ের অন্তত একটুও পছন্দ নয়। কিন্তু তার উপদেশ আমি তেমন কানে তুলি না। আমার কেমন ধারণা, সুধীর সঙ্গে থাকলে সকলেই নির্ভয় হতে পারে। এখানে মনের কথা বলেনি 2-1টা। পাঠক ভাবতে পারেন স্বামীর অনুপস্থিতিতে বুঝি মন দেওয়া নেওয়ার খেলা চলছে আমার, কিন্তু আমি হলপ করে বলতে পারি তা নয়। সুধীরকে অত কাছে পেয়েছিলাম বলেই তার বন্ধু দূর থেকেও আমার ভারী কাছে কাছেই ছিল। সুধীর যখন তার বন্ধুর উঁচু মনের কথা বলতো, আমার ভিতরটা আনন্দে ভরে যেত। বিয়ের আগে দুজনের মধ্যে সুধীরের দিকেই আমার আগে চোখ গেছিল সত্যি কথা,
কিন্তু নিজেকে আমি এই একজনের চোখে কোনো দিন বাতিল ভাবিনি। তার জন্যে আমার এতটুকু রাগ বা অভিমান ছিল না। উল্টে মনে হতো যা হয়েছে সেটাই স্বাভাবিক আর সেটাই ভালো। তবু চক্ষু লজ্জা ছেড়েই বলছি, মানুষের সততা, সংযম এসবের চূড়ান্ত পরীক্ষা নির্ভর করে পরিবেশের ওপর। পরিবেশের স্বাভাবিক গণ্ডির মধ্যে আত্মশাসনের চেতনাটুকুই যথেষ্ট। কিন্তু আকস্মিক কোনো পরিস্থিতিতে সেই গণ্ডিটা একেবারে ভেঙে গেলে পুরুষের অত্যন্ত সংযমের বাঁধে ফাটল ধরতেও পারে। রমণী তখন যত অসহায় বোধ করুক, তাকে প্রতিরোধ করতে পারে কিনা আমি জানি না। সেরকম পরিস্থিতিতেই পড়েছিলাম আমি। সুধীরের দিক থেকে সংযমের সেটা চূড়ান্ত নজিরই বটে। কিন্তু আমি লেখিকা, বিপরীত কল্পনাও মাথায় আসে। সেই বিতিকিচ্ছিরি পরিস্থিতিতে ওর সংযমে ফাটল ধরা একেবারে অস্বাভাবিক ছিল না। যদি সেই রকমই হতো, যদি এগিয়ে আসতো, যদি হাত বাড়াতো, আমি কি করতাম? আমি জানি না কি করতাম। সেই ছুটির দিনে বাসে বাসে আমরা অনেক দূরে চলে গেছিলাম, কলকাতা ছাড়িয়ে বহু দূরের এক গাঁয়ের দিকে। শেষে বাস ছেড়ে একটা সাইকেল রিকশায় মাইল 3 পথ এসেছিলাম। তখনও সুধীরের হাসি ঠাট্টার লাগাম ছিল না। বলেছিল, চলে এসো, আর হাঁটতে পারি না, কে আর দেখছে আমাদের। তারপরেই দুঃখ করেছিল, আহা, একটা ফটো তুলে যদি বিলেতে পাঠাতে পারতাম। সন্ধ্যা যখন হয় তখন ফেরার তাড়া আবার। বাড়ি ফিরতে কত রাত হয়ে যাবে ঠিক নেই। কিন্তু রিকশায় উঠতেই একটা দুঃসংবাদ শুনলাম। কলকাতায় কী কারণে ভয়ানক হামলা হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, 3-4টে লোক মরেছে, বাস মিলবে কিনা ঠিক নেই। বাস স্টপে এসে দেখি বাসের চিহ্নও নেই। 2 ঘন্টা আগেই নাকি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আরও 2-2.5 মাইল পথ ভাঙলে গ্রামের ছোট স্টেশন। কিন্তু বাসের খবর নিতে এসে জানা গেল ট্রেনও নেই, হামলার দরুন সব বন্ধ। এখন আমরা করি কি? গায়ের স্টেশনের যে বহর, ঘরে তালা আটকে মাস্টারবাবু এতক্ষণে গা ঢাকা দিয়েছে হয়তো। আশেপাশে জনমানব নেই। সেখানকার খোলা মাটিতে রাত কাটানো এই দিনকালে অন্তত নিরাপদ নয়। অনির্দিষ্টের মতো রাত পর্যন্ত হাঁটলাম দুজনে। একটা দোকানে কিছু খেয়ে নিলাম। সেই দোকানওয়ালার শরণাপন্ন হওয়া যায় কিনা ভাবছিলাম। আমাকে বসিয়ে রেখে সুধীর উঠে গেল। ফিরল প্রায় 45 মিনিট বাদে। আমার মনের অবস্থা তখন আরও কাহিল। যাই হোক, সুধীর ফিরতে হাঁপ ছেড়ে বাঁচলাম। ও ডাকল, এসো, একটা ব্যবস্থা হয়েছে। রাস্তায় পা দিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যবস্থা? কলকাতার এক বাবুর বাগানবাড়ির বাইরের ঘরে। অস্বস্তি চেপে হালকা করে জিজ্ঞাসা করলাম, বাবু বা বাবুনিরা কেউ নেই? না, তারা কলকাতায় থাকে, মালি পাহারাদার, 10 টাকা খসিয়ে তবে তার মন পাওয়া গেছে। চারদিকে দেয়াল ঘেরা অনেকটা জমির ভেতরে দালান। ফটক পেরিয়ে ভেতরে ঢুকলাম আমরা। মালি বাইরের ঘর খুলে দিল। ঘরে ইলেকট্রিক আছে। আলোটা জ্বেলেই মালিটা সোজা আমার দিকে ঘুরে তাকালো। আমার কপালে আর সিঁথিতে সিঁদুর দেখি তার কিছু একটা চাপা সংশয় গেল যেন। কিন্তু আমার অস্বস্তি বাড়তেই থাকল। বন্ধুর স্ত্রীর সঙ্গে বেড়াতে বেরিয়ে এই বিপদে পড়েছে, মালিকে এই কথা নিশ্চয় বলা হয়নি। কি বলা হয়েছে অনুমান করে আমার কানের দুপাশ গরম হয়ে উঠছে। কিন্তু বাইরেটা ঠান্ডা মেরে যাচ্ছে কি কম। শীতের শেষের দিক সেটা। আমার গায়ে ছোট একটা চাদর জড়ানো। সন্ধ্যার মধ্যে ফিরব ধরে নিয়ে গরম জামা আনিনি। তখন থেকেই শীতবোধটা আমার কম। কিন্তু মনে হচ্ছে ঠান্ডাটা যেন হাড়ের দিকে ধাওয়া করছে। অবশ্য বাইরের খোলামেলা জায়গায় শহরের তুলনায় শীত এমনিতেই বেশি। নির্দেশ মতো এক কুঁজো জল রেখে মালি প্রস্থান করল। যাবার আগে বলে গেল, দিনকাল ভালো না, দরজা বন্ধ রাখা হয় যেন। মালি চলে যেতে
সুধীর ঘরের চারদিক পর্যবেক্ষণ করে নিল একবার, তারপর চোখ দুটো আমার মুখের ওপর এসে থমকালো। কি গো, ভয় করছে? আমি হাসতে চেষ্টা করে জবাব দিলাম, ভয়ের কি আছে, তবু তো একটা জায়গা পাওয়া গেল। কিন্তু বাড়িতে ভয়ানক ভাবছে। তা অবশ্যই, আরও 2-3 ঘন্টা চলে গেলে তোমার মায়ের সন্দেহ হতে পারে আমি তোমাকে ইলোপ করেছি। যাক, এক রাতের সংসার কি করে গোছানো যায় ভাবো এখন। চেষ্টা সত্ত্বেও সহজ হতে পারছি না আমি। বাইরের খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। সুধীর প্রথমেই সেটা বন্ধ করল। সঙ্গে সঙ্গে আমার অস্বস্তি দ্বিগুণ বেড়ে গেল। আমার শোয়ার কোনো অসুবিধে নেই, একটা ডিভান রয়েছে, সোফায় কুশন রয়েছে। 2টো কুশন তুলে নিয়ে সুধীর ডিভানের ওপর ফেলে দিয়ে বলল, মহারানীর শয্যা প্রস্তুত, এখন সমস্যা এই বান্দাকে নিয়ে। ঘরে বড় টেবিল নেই, কতগুলো সোফার মাঝে কেবল ছোট গোল সেন্টার টেবিল একটা সেটিও নেই। একটা সোফায় বসে পড়ে সুধীর বলল, আমার কপালে বসা নিদ্রা। আমি ডিভানে আশ্রয় নিয়ে গল্প শুরু করে দিলাম। সমস্ত রাতই গল্প করে কাটিয়ে দেবার বাসনা। বাবা মা দাদুর সঙ্গে মফস্বলের এক আত্মীয়ের বিয়েবাড়িতে গিয়ে কি ফ্যাসাদে পড়েছিলাম সেই গল্প বললাম। মেয়েদের আলাদা আলাদা করে আর ছেলেদের সব একটা হল ঘরে শুতে দেওয়া হয়েছিল। ঘরে ইলেকট্রিক লাইট ছিল না। গল্প করতে করতে একসময় তো সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে আর ঘুম আসে না। ঝিঁঝির ডাকে কান ঝালাপালা, থেকে থেকে শেয়াল ডেকে উঠছে, ঘরের মধ্যেও মাঝে মাঝে খুটখুট শব্দ। যত ঘুমোতে চেষ্টা করছি তত ভয় বাড়ছে। শেষে রাগ করে চোখে তাকালাম, ঘুমোবই না ঠিক করলাম। যেই তাকানো অমনি শরীরের সমস্ত রক্ত যেন জল। জানলার কাছে একজোড়া চোখ জলজল করছে। আমার দিকেই ঘুরল সেই জ্বলন্ত চোখ জোড়া। আর কিছু দেখা যায় না, শুধু 2টো জ্বলন্ত চোখ। ভয়ে বুকের ভেতরটা ঠক ঠক করে কাঁপছে আমার, অথচ হাত পা নাড়তেও পারছি না। শেষে প্রাণপণ চেষ্টায় হাউ মাউ করে চেঁচিয়ে উঠে মাকে জড়িয়ে ধরলাম। অনেকেই জেগে গেল, কিন্তু জানলায় তখন চোখ দুটো আর নেই। চোখের কথা কেউ বিশ্বাসই করল না। সকলেই ভাবল আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। পরদিন সকালে আবার আঁতকে উঠতে হলো একটা নিকষ কালো বিড়াল দেখে। এমন বিদঘুটে কালো বিড়াল আমি আর দেখিনি। তক্ষুনি বুঝলাম রাতে জানলায় আমি কার জ্বলন্ত চোখ দেখেছিলাম। সুধীর সাদা মুখ করে জিজ্ঞাসা করল, জানলা কটাও বন্ধ করে দেব নাকি? আমি সদম্ভে বললাম, সে ভয়ের দিন চলে গেছে। সুধীর তবু বলল, এখানে ভয় টয় পেও না বাপু, জড়িয়ে টড়িয়ে ধরলে শেষে ফ্যাসাদে পড়ে যাব। এরকম কেন? এর থেকেও ঢের বেশি লাগাম ছাড়া ঠাট্টা ও হামেশাই করে থাকে। এই প্রথম মনে হলো আজ অন্তত এরকম ঠাট্টা তামাশা করাটা উচিত নয়। কথায় কথায় নিজের ছেলেবেলার কথা বলতে লাগলাম। ওর ছেলেবেলার শোনা গল্পও খুঁচিয়ে খুঁচিয়ে আবার নতুন করে শুনলাম। শেষে এক সময় কথা যেন ফুরিয়েই গেল। ওদিকে শীত বাড়ছে। গুটিসুটি মেরে ছোট চাদরটাই জড়িয়ে নিলাম। তাছাড়া মশার উপদ্রব। সমস্ত দিনের ঘোরাঘুরিতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুজনেই চুপ করে যেতে সেই অস্বস্তিটা আবার বাড়তে লাগলো। বাড়িতে এতক্ষণে কি কাণ্ড না জানি হচ্ছে। তবে কলকাতার অবস্থা সেরকম খারাপ যখন সকলেই ধরে নেবে আমরা আটকে গেছি কোথাও। চাদরের ফাঁক দিয়ে সুধীরের দিকে তাকালাম। সোফায় মাথা রেখে শরীর এলিয়ে বসে আছে। চোখ চেয়ে আছে কি বুজে আছে বোঝা যাচ্ছে না। ঘরে আলো জ্বলছে, কিন্তু তা সত্ত্বেও আমার অস্বস্তি যেন বাড়ছেই। মনে মনে বারবার প্রতিজ্ঞা করছি, জীবনে আর এভাবে বেরোবো না। নিজের একটা ত্রুটি অসামান্য মনে হলো হঠাৎ। সাগর পাড়ে যে লোকটা পড়ে আছে তার কথা, তার গল্প টেনে আনতে পারলে ভালো হতো। কেন মনে হলো জানি না, অথচ তার প্রসঙ্গ ওঠেইনি বলতে গেলে।
এই ত্রুটি যেন আমাকে আরও বেশি অস্বস্তির দিকে ঠেলে নিয়ে যেতে লাগলো। চাদর মুড়ি দিয়ে শেষে উঠে বসলাম। বসেই থাকলাম অনেকক্ষণ, কিন্তু তারপর তাও পারা গেল না। ক্লান্তিতে শরীর ভেঙে যাচ্ছে। রাত কত জানি না, ঘুমিয়েছিলাম কিনা তাও জানি না। হঠাৎ মনে হলো আমি হাত পা নাড়তে পারছি না। আমাকে কেউ আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। বুকের ওপর প্রচণ্ড চাপ। ঘরটাও ঘুটঘুটি অন্ধকার। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করছি নিজেকে, চিৎকার করে উঠতে চেষ্টা করছি, কিন্তু কেউ যেন অমোঘ অব্যর্থ গ্রাসের আওতায় টেনে নিয়ে যাচ্ছে আমাকে। আমার চেতনা বিলুপ্ত হবার উপক্রম। ধর্মর করে উঠে বসলাম। ঘরে আলো জ্বলছে তেমনি। আমার গায়ে জড়ানো সুধীরের গরম কোটটা। ভয়ে ঠকঠক করে ভিতরটা কাঁপছে তখনও। কপালে গলায় ঘাম জমেছে। তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকালাম। শুধু শার্ট গায়ে শীতে গুটিসুটি মেরে সুধীর সোফায় কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। বাইরে মুরগি ডেকে উঠল কোথায়। জানলা দিয়ে তাকিয়ে আমি আরও অবাক। ভোর হয়ে এসেছে। রাতের অন্ধকারের 4 ভাগের 3 ভাগ মুছে গেছে। কোটটা হাতে করে আমি উঠলাম। পায়ে পায়ে সুধীরের সামনে এসে দাঁড়ালাম। ওই ঘুমন্ত মুখের দিকে চেয়ে এমন একটা কুৎসিত স্বপ্ন দেখলাম বলে নিজের ওপরই রাগ হচ্ছে। কোটটা বেশ সন্তর্পণে আবার ওর গায়ের ওপর ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। চোখ রোগড়ে প্রথমে আমার দিকে, পরে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বলে উঠল, যাক বাবা, রাত কাবার, আর আমি কখনো তোমাকে নিয়ে কোথাও বেরোচ্ছি না। এখন আমার হাসিই পাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কেন, আমি আবার কি করলাম? কি করলাম? হাঁদা পেয়েছ আমাকে? সমস্ত রাত ভয়ে সেঁধিয়েছিলে, আমি বুঝতে পারি না? দাঁড়াও, মালি বেটাকে তুলে একটু চায়ের জোগাড় করতে পারি কিনা দেখে আসি। বাড়ি গিয়ে তোমার মায়ের সামনে আমি আর দাঁড়াচ্ছি না বলে দিলাম। শুধু শার্ট গায়েই চলে গেল। আমি সেদিকে চেয়ে রইলাম। ওই স্বপ্ন দেখার জন্য নিজের গালে কষে একটা চড় বসাতে ইচ্ছে করছিল আমার। প্রশান্ত একাই রওনা হয়ে গেছিল বটে, কিন্তু ওপরওয়ালার ইচ্ছে অন্যরকম। 6 মাসের মধ্যে হঠাৎ স্ট্রোকে শ্বশুরমশাই চোখ বুজলেন। খবর পেয়েই ছেলে ছুটে আসতে চাইল। এদিক থেকে সুধীর বাধা দিল। লিখল, ছেলের কাজ তো আমি করেই ফেলেছি, এখন এসে কি করবি? সে বিলেতে যাবার আগেই শ্বশুরমশাই তার নগদ টাকা পয়সা সব আমার আর ছেলের নামে ব্যাংকে চালান দিয়েছিলেন। এরপর বিলেত থেকে প্রশান্তর ঘন ঘন তাগিদ আসতে লাগলো বন্ধুর কাছে। আর তো বাবাকে দেখবার কিছু নেই, শিগগির চলে আয়। আমাকেও লিখেছে, প্লেনের টিকিট কেটে ওকে পত্রপাঠ রওনা করে দাও। শেষে হুমকি, এতদিনের মধ্যে সুধীর না এলে এদিক থেকে আমি ফেরার টিকিট কাটছি। সুধীরকে আমি একরকম ঠেলেই পাঠিয়েছি। ও চলে যাবার পর আমি যেন একটা ক্লান্তিকর ছুটির মধ্যে দিন কাটাতে লাগলাম। সব একঘেয়ে লাগে, সবেতে অবসাদ। একে একে অনেকগুলো দিন কেটেছে, মাস কেটেছে, বছর ঘুরেছে। আমি যথাসময়ে MA পাশ করেছি। ফলে ছুটির বোঝা যেন আরও বেড়েছে। এক এক সময় ব্যাংকের টাকার হিসেব করেছি ঘরে বসে। মনের তলায় একটা লোভ উঁকি ঝুঁকি দিয়েছে। মজুদ তহবিল ভেঙে আমিও সাগর পাড়ি দিয়ে ওদের সঙ্গে মিলতে পারি। কিন্তু ওরা না লিখলে আমি যাই কি করে? দুজনে মনের আনন্দে আছে, লিখবে কেন? নিজেরই আবার একসময় হাস্যকর মনে হয়েছে ইচ্ছেটা। আমি বাংলায় MA, সেখানে গিয়ে কি করব? একটা স্কুল মাস্টারিও জুটবে না। তাছাড়া ওরা ফিরে এলে অনেক কাঁচা টাকার দরকার হবে হয়তো। প্রশান্তর চিঠি নিয়মিত আসে। সব চিঠিতেই সুধীরের খবর থাকে। লেখে, ওটার স্বভাব চরিত্র আর বদলালো না, সেই একরকমই আছে। সুধীরের পৌঁছনোর সংবাদের চিঠিতে লিখেছিল, দুর্যোগের মধ্যে বেড়াতে বেরিয়ে বাইরে তোমাদের এক রাতের সংসার পাতার গল্প শুনলাম।
সুধীর বলে, তুমি নাকি ভয়ে সেঁধিয়ে গেছিলে। কি কাণ্ড! সুধীরকেও ভয় তোমার? চিঠিটা ভালো লেগেছিল। ঠাট্টা করে প্রশান্তকে জবাব দিয়েছিলাম, তুমি উদার বটে। প্রশান্ত লেখে, ফিরে গিয়ে তোমার অন্তত ভালো ভালো 5খানা বই ছাপা দেখতে চাই। লেখায় ফাঁকি দেবে না, খবরদার। চিঠি মাঝে মাঝে সুধীরও লেখে। লোকটা লিপি রচনায় তেমন পটু নয়, কিন্তু পড়লে হাসি পায়, মনে হয় সামনে বসে কথা বলছে। সেবারে লিখল, এতদিনে এখানে সকলে জেনে গেছে আমি তোমার কর্তার জবরদস্ত বডিগার্ড। তুমি কিচ্ছু ভেবো না, আর কটা দিন বিরহ তাপ ভোগ করে নাও। ওকে আমি পরীক্ষা পাশের চূড়োয় চড়িয়ে এখানকার নীল নয়নাদের বুকে হাতুড়ি ঠুকে কলা দেখিয়ে তোমার আঁচলের তলায় পৌঁছে দেব। আমি লিখলাম, বডিগার্ডও পরীক্ষা পাশ না করে এলে আমি তার মুখ দেখব ভেবো না। বছরখানেক বাদে প্রশান্তর এক চিঠি পেয়ে আমার চক্ষু স্থির। লম্বা চিঠি, রসিয়ে লেখা। সেই চিঠির প্রধান সংবাদ, সুধীর হাসপাতালের এক ওয়ার্ডেন ক্লিনারের প্রেমে পড়েছে। ওর জন্যে এখন সে ভয়ানক চিন্তায় আছে। সেদিন নাকি অল্প স্বল্প ড্রিঙ্ক করে তাকে বলেছে, তুই চন্দ্রানী স্বর্গে বিচরণ করগে যা, আমি অ্যাঞ্জেলাকে নিয়ে রসাতলে যাত্রা করব, কেউ ঠেকাতে পারবে না। চিঠির কতটা সত্যি কতটা কৌতুক আমি ঠিক বুঝে উঠলাম না। সুধীরকে দেখলাম, শেষে কি না ম্যাথরানী এই কপালে লেখা ছিল তোমার? জবাবে ও গুরু গম্ভীর চিঠি লিখল একখানা। যথা চিঠি পেয়ে আমার ওপর ওর ভক্তি শ্রদ্ধা চটে গেছে, অথচ আমার কাছ থেকেই সবার আগে সদয় সায় মিলবে আশা করেছিল। সে মেয়ে আর যাই হোক, রানী তো শেষ পর্যন্ত। চন্দ্রানীর মধ্যেও যুক্তাক্ষরজনিত ভেজাল আছে, কিন্তু ম্যাথরানী ভেজাল বর্জিত। আর লিখেছে, লেখিকা হয়েও তোমার এমন বুর্জোয়া মেন্টালিটি। নিচের পর্যায়ের মানুষদের নিয়ে বড় বড় কথা লেখো, অথচ ভেতরখানে এইরকম। তোমার এই চিঠি আমি রেখে দিলাম। আমাদের দেশে যদি দিন আসে কখনো, এই চিঠি তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করব। প্রশান্তর পরের চিঠিতে আরও বিশদ করে সমাচার এবং শেষ ফলাফল জানা গেল। লিখেছে, সুধীরের পাগলাটে স্বভাবের জন্যেই ওয়ার্ডের ক্লিনার অ্যাঞ্জেলার ওকে ভালো লেগেছিল। তার উপর সুধীর ওর আগের পক্ষের ছেলেটার যত্ন করে চিকিৎসা করেছে। ফলে মেয়েটা ওকে ভয়ানক খাতির করা শুরু করলো, আর সুধীরও চোখ কান বুজে সেই খাতির গিলতে লাগলো। এদিকে একটা লোক অ্যাঞ্জেলাকে পছন্দ করত। কাজের উপলক্ষে সে বিদেশে গেছিল। যাবার আগে কথা দিয়েছিল, ফিরে এসে সে অ্যাঞ্জেলার দ্বিতীয় স্বামী হয়ে বসবে। কিন্তু ফিরে আসবে কি আসবে না, অ্যাঞ্জেলার মনে সেই সন্দেহ ছিল, আর দুর্ভাবনাও ছিল। সেটা জানতে পেরে সুধীর তাকে আশ্বাস দিয়েছিল, না এলো তো বয়ে গেল, আমি তো আছি। কিন্তু সেই লোকটা এসেছে। অ্যাঞ্জেলার সঙ্গে তার অনুরাগ পর্ব এখন জমজমাট। খুশি হয়ে সুধীর ওদের দুজনকেই সেদিন একটা পার্টি দিয়েছে। 27 মাস বাদে একসঙ্গে ফিরেছে দুজনে। 16 বছরের মধ্যে গাইনোকোলজির MRCOG পাশ করে প্রশান্ত সেখানকার এক হাসপাতালে হাত পাকিয়েছে। আর ইতিমধ্যে সুধীরও MRCOG এবং সেই সঙ্গে শিশু চিকিৎসা সংক্রান্ত সবথেকে বড় ছাপ DCH সংগ্রহ করেছে। ফিরে এসেই সুধীরের তম্বি, তোমাদের পয়সায় গিয়ে তোমার হাজব্যান্ডের থেকেও বেশি বিদ্বান হয়ে ফিরেছি, বুঝলে? আশ্চর্য, আমাদের এত সাধ্যি সাধনা সত্ত্বেও এবারে কিন্তু ও আলাদা ফ্ল্যাট ভাড়া করলো, আলাদা চেম্বার করলো। বলল, এক বাড়িতে দুটো দিগ্গজ ডাক্তার থাকলে পসার জমবে না। তাছাড়া এবারে তোমার হাজব্যান্ডের সঙ্গে আমার কম্পিটিশন। কিন্তু কম্পিটিশন না ছাই, মেয়েদের দিক ছেড়ে ও চাইল্ড স্পেশালিস্ট হয়েই বসল। অবশ্য দরকার হলেই প্রশান্তকে সে এদিকেও সাহায্য করত। সত্যিকারের আনন্দের মধ্যেই কেটেছিল 2 বছর। নিজেদের পসার বাড়ানোর ঝোঁকের ফাঁকে ফাঁকে আমার লেখার শ্রীবৃদ্ধি আর খ্যাতিবৃদ্ধির দিকেও চোখ ছিল দুজনারই।
প্র্যাকটিস ভালোই জমে উঠছে, পয়সার অভাব নেই, প্রচার আর খ্যাতি দুই সহজলভ্য হয়েছে। আমার এক একটা বই বেরুলে দুজনেই পড়তো সবার আগে। ঘরের লোকের প্রশংসা সহজেই অনুভব করতে পারতাম, কিন্তু সোজাসুজি প্রশংসা সুধীর কমই করত। উল্টে টিপ্পনিই বেশি কাটত। বলতো, বড় বেশি স্বপ্নালু ব্যাপার সব, দুই একটা মাটির মানুষের কথা লেখো দেখি। আমি চোখ পাকাতাম, আমার এরা কিসের মানুষ? ও জবাব দিত, সন্দেশের খোসা ফেলে খাওয়া মানুষ। আমার ধারণা ছেলেবেলার সেই অপরিসীম দারিদ্র্যের ক্ষতটা ওর মনের তলায় থেকেই গেছে। রোগে ভুগে ওর দাদা অনেক আগেই মারা গেছে। শুনেছি বাড়ির অন্য সকলের মুখ দেখে না, কিন্তু মাস গেলে মোটা টাকা পাঠায় সেখানে। এদিকে পসার যত বাড়তে লাগলো, আমার মনের তলায় একটা অস্বস্তির ছায়া তত যেন বড় হয়ে উঠতে লাগলো। প্রায় মনে হতো যে মানুষটা বাইরে গেছিল ঠিক সে মানুষ যেন ফেরেনি। সুধীর বাইরে থেকে অন্তত একরকমই আছে, কিন্তু ঘরের লোক যে বদলেছে সেটা একটু একটু করে টের পাওয়া যাচ্ছে। তার ভিতরে ভিতরে বড় হবার নেশা ভালো মতো দানা পাকিয়ে উঠেছে। সেটা মন্দ কিছু নয়, কিন্তু নেশার আকার নিলে সবই মাঝে মাঝে অস্বস্তিকর ঠেকে। বড় হবার নেশাই বটে, অনেক বড় হওয়া চাই, অঢেল টাকার মুখ দেখা চাই। ওদিকের পসার বাড়ছে, সময় কমছে। আমারও কীরকম যেন লেখা কমছে, অবকাশ বাড়ছে, আলস্যও বাড়ছে, সেই সঙ্গে তলায় তলায় অস্বস্তিও বাড়ছে। অথচ ফাঁক পেলে সুধীরই মদ খায় বেশি। প্রশান্ত সৌজন্য রক্ষার্থে একটু আধটু খায়, তাতেও আমার চোখ রাঙানিকে সমীহ করে। সুধীর নিজেই বলে, বিলেতে সেই যে মেমের প্রেমে পড়েছিল সেখান থেকে বাতিল হয়ে মদ ধরেছে, তা নিয়ে ওকে আমি কম গঞ্জনা দিইনি। অথচ মনে মনে আমার যেন কেমন ভয় ওকে নিয়ে, প্রশান্তকে নিয়ে, কিন্তু মুখ ফুটে সে ভয় প্রকাশ করিনি কখনো। প্রায় 2 বছর হলো 2 বন্ধুতে মিলে জাঁকজমক করে মস্ত নার্সিংহোম খুলেছে, আর তখনই যেন বড় হওয়ার নেশাটা সময় সময় আমার চোখে বেশি বড় হয়ে উঠেছে। নার্সিংহোমের ব্যবস্থাপত্র আদব কায়দার জাঁকজমক আছে। সপ্তাহে কম করে 2 দিন আমাকে সেখানে যেতে হয়। রোগিণীদের ফুলের তোড়া দিতে হয়। যারা আসে এখানে নার্সিংহোমের প্রশংসায় তারা পঞ্চমুখ, কিন্তু আসে যারা, তারা প্রায় সকলেই বিশেষ অবস্থাপন্ন ঘরের মেয়ে বউ। সুধীর তার নিজস্ব চেম্বারে শুধু চাইল্ড স্পেশালিস্ট, কিন্তু নার্সিংহোমে চাইল্ড স্পেশালিস্ট আর গাইনোকোলজিস্ট 2। টাকা আসছে, আসছেই আসছেই। থোকে এক এক সময় এত টাকাও আসে যে আমার অবাক লাগে, আর সেই সঙ্গে অস্বস্তিও বাড়ে। ওই নার্সিংহোমের চার্জ বেশি জানি, ব্যবস্থাপত্র যা সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক এক পেশেন্টের কাছ থেকে 5, 7, 10, 12 হাজার টাকা পর্যন্ত আসে। জিজ্ঞাসা করলে বলে বড় অপারেশন ছিল, কিন্তু কত বড় আমি ভেবে পাই না। সুধীরকে জিজ্ঞাসা করলে সে বলে, ওসব কিসে কি টাকা পয়সা আসছে বা যাচ্ছে আমি খবরও রাখি না, সেসব তোমার হাজব্যান্ডের হেডএক, আমাকে যা ভাগ দেয় আমি নির্লজ্জের মতো নিয়ে পকেটে পুরি। লক্ষ্য করেছি তাকে ভাগ অবশ্য কম দেয় না। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা আমি, সে ও সখা উপন্যাসটির 4র্থ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।